নারী সংস্কার কমিশন প্রতিবেদন দিছে, সারা দেশের জনগণের দৃষ্টি এই দিক এনে বাংলাদেশ বিক্রির দলিল হচ্ছে। দেশে রিসেন্টলি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খুবই আলোচনা এবং সমালোচনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। কারণ হচ্ছে উনি দেশের রাষ্ট্রপ্রধান। দেশের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে ওনাকেই কিন্তু সাধারণ মানুষ ধরবে বা দায়টা কিন্তু ওনার উপরেই যাবে। দেশের মানুষ যে পরিমাণ আপনাকে ভালোবাসে এই ভালোবাসাটা ধরে রাখার চেষ্টা করবেন। আপনি যদি কোনো ভুল সিদ্ধান্ত নেন, যদি কোনো ভুল পথে পা দেন, যদি বিদেশি কারো স্বার্থে বা আপনার নিজের স্বার্থে কোনো পদক্ষেপ নেন, তাহলে দেশের মানুষ কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না। আপনাকে যেমন ভালোবাসা দেখিয়েছে, আপনাকে দেশের সর্বস্তরের মানুষ যেমন ভালোবাসে, ঠিক উল্টো কাজ করলে, খারাপ কাজ করলে, ভুল পথে পা দিলে সর্বস্তরের জনগণ কিন্তু আপনাকে ক্ষমতা থেকে টেনে নামাতেও বাধ্য হবে এবং আপনার বিরুদ্ধে কিন্তু রাস্তায় নামতে বাধ্য হবে। সুতরাং যে বিষয়গুলো নিয়ে মিডিয়াতে বা দেশের মধ্যে আলোচনা সমালোচনা হচ্ছে, অতি দ্রুত এই বিষয়গুলো আপনি সকলের ঐক্যমতের ভিত্তিতে এই বিষয়গুলো, এই সমালোচনাগুলো ক্লিয়ার করবেন। গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়, এর মধ্যে নাম্বার 1 হচ্ছে মায়ানমারের মানবিক করিডর। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই যে এই যে করিডর, মায়ানমারকে আপনি করিডর দিবেন, এই বিষয়ে যে দেশের মধ্যে যে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, হুমকি দামকি দিচ্ছে আপনাকে, কেউ নেগেটিভ বলতেছে, কেউ পজিটিভ বলতেছে, এইগুলো আপনাকে দেখতে হবে, শুনতে হবে এবং সকলের সাথে আলোচনা করে তারপরে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় আপনি এত বড় একটা সিদ্ধান্ত, দেশের সার্বভৌমত্বের ব্যাপার, সার্বভৌমত্বের প্রতি হুমকি হতে পারে, এত বড় একটা বিষয় আপনি একা একা কোনো ডিসিশন নিতে পারেন না। আপনাকে অবশ্যই সকল দলের অংশগ্রহণে বিশ্লেষক, গবেষক, তারপরে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে, রাজনৈতিক দল যারা আছে, সকলের সাথে আলোচনা করে তারপরে এই বিষয়ে একটা সমাধানে আসতে হবে আপনাকে। এখন আসি করিডরটা কি। মানবিক করিডরটা হচ্ছে মায়ানমারে, আপনারা সকলেই জানেন যে মায়ানমারে দীর্ঘদিন যাবৎ গৃহযুদ্ধ চলতেছে। এই যুদ্ধ চলার কারণে বাহিরের দেশ থেকে, মানে ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে যে সহায়তাগুলো গরিব কান্ট্রিকে দেয় বা যুদ্ধবিধ্বস্ত কান্ট্রিতে সহায়তা প্রদান করা হয়, এই সহায়তাগুলো মায়ানমারে সরাসরি দিতে পারতেছে না। কারণ হচ্ছে সীমান্ত বন্ধ বা যুদ্ধ চলতেছে। এর জন্য জাতিসংঘের মহাসচিব ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা সুপারিশ করছেন যে আপনার দেশের মাধ্যমে বা আপনার দেশের মধ্য দিয়ে এই সহায়তাটা পাঠানো যায় কিনা, এই বিষয়ে একটু ভেবে দেখার জন্য ডক্টর ইউনূসকে সুপারিশ করেছেন। তো বিষয়টা যদিও মানবিক, তারপরেও যেহেতু দেশের সার্বভৌমত্বের ব্যাপার এবং অনেক বড় একটা ইস্যু, এটাকে আপনাকে অবশ্যই সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। নাম্বার 2 হচ্ছে সংস্কার কমিশন। দেখেন, 90% মুসলমানের দেশে আপনি মুসলিমদের বিরুদ্ধে গিয়ে ইসলাম বিদ্বেষী কোনো সিদ্ধান্ত কি নিতে পারবেন? পারবেন না। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই যে আপনি সংস্কার কমিশনে যাদেরকে দায়িত্ব দিয়েছেন, এটা আপনি পুনর্বিবেচনা করবেন এবং পর্যালোচনা করে যাদেরকে রাখার দরকার রাখবেন। আর যে সমস্ত নাস্তিক আছে, যাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, যাদেরকে বাদ দেওয়ার কথাবার্তা চলতেছে, এদেরকে বাদ দিয়ে নতুন করে ভালো কাউকে ওইখানে বসাবেন সংস্কার কমিশনে। যদি না বসান, এই আইনগুলো, যে আইনগুলো এরা পাশ করার পায়তারা করতেছে, এইগুলো যদি পাশ করান আপনি, আপনার পারমিশন ছাড়া তো আর পাশ হবে না। এইগুলো যদি পাশ হয়ে যায় কোনোভাবে, তাহলে দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। দেশের মধ্যে এই সমস্ত বিতর্কিত আইন পাশ করার কারণে, এই সমস্ত ফালতু আইন কানুন পাশ করার কারণে দেশে যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, তাহলে এর দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। অনেকগুলো সংস্কার কমিশন করা হয়েছে, এর মধ্যে একটা কমিশন হচ্ছে সংবিধান সংস্কার কমিশন। এই কমিশনটা কি করছে দেখেন, 90% মুসলমানের দেশে নতুন যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এরা কিভাবে সংবিধানটাকে ইসলাম বিদ্বেষ এবং ইসলামের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। যারা জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, ওনারা কি এই বিষয়ে একমত? বহুত্ববাদিতা ঢুকানো, এটার সাথে ওনারা কি একমত? আমার মনে হয় এই বহুত্ববাদী জিনিসটা, এটা থাকাটা, আমি আসলে মনে করি এটা ষড়যন্ত্রমূলক। কারণ এই বহুত্ববাদিতা দিয়ে ভবিষ্যতে তারা অনেক কিছু প্রবেশ করানোর চেষ্টা করবে। এই জন্য আমাদের আসলে সতর্ক থাকতে হবে। আমরা বহুত্ববাদী রাষ্ট্র না, আমরা বহুত্ববাদী দেশ না, আমাদের আদর্শ মূল্যবোধ বহুত্ববাদিতা না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই যে আপনি
এটা পুনর্বিবেচনা করে অতি দ্রুত এটা সমাধান করবেন। যদি সমাধান না করেন তাহলে দেশের 90% মুসলমান কিন্তু রাস্তায় নামতে বাধ্য হবে। আপনাকে কিন্তু যে পরিমাণ মানুষ ভালোবাসা দেখিয়েছে, ঘৃণা জানাতেও কিন্তু আর সময় লাগবে না। আপনাকে ক্ষমতা থেকে, আপনাকে চেয়ার থেকে টেনে হিসড়ে নামাতেও কিন্তু টাইম লাগবে না, সময় লাগবে না। সুতরাং এটা মাথায় রেখে তারপরে আপনি যে আইনই পাশ করেন এটা দেশের স্বার্থে এবং মানুষের স্বার্থে, মুসলমানদের বিরুদ্ধে যাতে না যায়, এদিকে লক্ষ্য রেখে চিন্তা করে তারপরে আপনি আইন পাশ করবেন। নাম্বার 3 হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন। দেখেন, প্রত্যেকটা সংস্কার কমিশন নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে জনমানুষের মধ্যে, এবং আপনাকে নিয়ে কিন্তু, আপনার বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে এই সমস্ত বিতর্কিত মনোভাবের জন্য। এই সমস্ত যাদেরকে, যে সমস্ত সংস্কার কমিশনে যে সমস্ত লোকদেরকে আপনি বসাইছেন, এদের কর্মকাণ্ডের কারণে কিন্তু আপনি বিতর্কিত হইতেছেন এবং আপনার বিরুদ্ধে মানুষের কিন্তু একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে। এটা আপনাকে বুঝতে হবে এবং দ্রুত পদক্ষেপ নিতে হবে। আপনি যদি ব্যবস্থা নিতে দেরি করেন তাহলে কিন্তু বিষয়টা নেগেটিভ দিকে চলে যাবে। নারী বিষয়ক সংস্কার কমিশন যৌনকর্মীদের স্বীকৃতি চাচ্ছে। চিন্তা করেন, 90% মুসলমানের দেশে যৌনকর্মীদের স্বীকৃতি চাওয়া, এটা কতটুকু গ্রহণযোগ্য? আর এরা কি নাস্তিক নাকি মুসলিম? এরা কি মুসলিম হতে পারে? আপনার সুনাম ক্ষুণ্ণ করার জন্য সংস্কার কমিশনে যারা আছে এরা অনেকেই চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এমন কিছু তৈরি করা যাতে সাধারণ মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে চলে যায়। সুতরাং এগুলোকে আমলে নিয়ে দ্রুত এই সমস্যাগুলোর সমাধান আপনি বের করবেন। আপনি প্রত্যেকটা সেক্টর যাচাই বাছাই করে, পুনর্বিবেচনা করে, বিশ্লেষণ করে তারপরে সকলের সম্মতিতে একটা সিদ্ধান্ত নেবেন। এনিহাও কোনো সিদ্ধান্ত নিলে সেটার পরিণাম কিন্তু ভয়াবহ হবে। আর শেখ হাসিনার এমন করুণ পরিণতির পিছনে অন্যতম কারণ হচ্ছে ইসলাম বিদ্বেষ। এটা মাথায় রেখে আপনি কাজ করবেন।